একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের উপপাদ্য 33 সম্পর্কে আলোচনা করে নেব। আগের দিন আমরা দশম শ্রেণীর এর আগের উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 32টিকে পড়ে নিয়েছিলাম। আজকে আমরা দেখব উপপাদ্য 33টা। আমরা একটা জিনিস খেয়াল করব যে আগের দিনের উপপাদ্য যেটা ছিল আর আজকের উপপাদ্য একদম হলো বিপরীত উপপাদ্য। অর্থাৎ আগের দিন যেটা আমাদের দিয়েছিল প্রমাণ করতে তার একদম বিপরীতটা আজকে আমরা পড়ব। আজকের উপপাদ্যের যে বিবৃতিটা আছে সেটা দেখে নিই। ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। অর্থাৎ কি বলছে, এই যে ছবিটাতে দেখো এবি একটা জ্যা, এই জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী অর্থাৎ ও থেকে যদি আমরা কোনো সরলরেখা টানি, ও থেকে যদি সরলরেখা টানি, যদি সেটা সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এডি বলে দিয়েছে কি এডি সমান ডিবি, এখানে বলেই দেওয়া আছে বিবৃতিতে এডি সমান ডিবিটা বলে দিয়েছে, তাহলে বলেছে প্রমাণ করতে যে ওডি লম্ব এবি, এইটা আমাদের প্রমাণ করতে হবে এই উপপাদ্যে। আর আগের উপপাদ্যে আমরা কি বলেছিলাম মনে করো একবার, উপপাদ্যের বিবৃতিটা ছিল ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয়, অর্থাৎ আগের উপপাদ্যে বলে দেওয়া ছিল যে ওডিটা এবি এর ওপর লম্ব হবে, ওডি লম্ব এবি এটা বলে দেওয়া ছিল। আর প্রমাণ করতে কি দিয়েছিল যে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি সমান ডিবি প্রমাণ করতে দেওয়া ছিল, এডি সমান ডিবি এটা এটা প্রমাণ করতে দেয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের আগের উপপাদ্য, আর এইটা হচ্ছে আমাদের আজকের উপপাদ্য। আর দেখো আজকের উপপাদ্যে কি আছে, এডি সমান ডিবি বলে দিয়েছে, ওডি লম্ব এবি প্রমাণ করতে দিয়েছে, আর আগের দিনে ওডি লম্ব এবি বলে দিয়েছিল, এডি সমান ডিবি প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আগেরটা তো কিরকম ভাবে করেছি আমরা জানি, আমি আগেরটা পরে বলছি। দেখো আজকেরটা কিভাবে করবো, দেখো আমরা আগেরটার সাথে আজকেরটা তুলনা করে পড়বো, যাতে পরীক্ষার হলে তোমাদের দুটো উপপাদ্য গুলিয়ে না যায়। বেশিরভাগ সময় কিন্তু ছেলেমেয়েরা এই দুটো উপপাদ্য খুব গুলিয়ে ফেলে, যেহেতু একই উপপাদ্য এবং বিপরীত উপপাদ্য। প্রদত্ত কি দেওয়া আছে দেখো, ধরি ও কেন্দ্রীয় বৃত্ত, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, তার বৃত্তের ব্যাস নয় এবি হচ্ছে এরূপ একটি জ্যা। আগের দিন আমরা ব্যাস আর জ্যায়ের পার্থক্যটা কি সেটা বলেছিলাম। ব্যাসের সাথে কি জ্যায়ের পার্থক্য আছে না, কেন্দ্রবিন্দুগামী যদি যখন কোনো সরলরেখা বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে স্পর্শ করবে সেটা হবে বৃত্তের ব্যাস, আর যখন কেন্দ্র ছাড়া অন্য কোনো সরলরেখা বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে সেটা হয় বৃত্তের জ্যা। ঠিক আছে, এটা হলো জ্যার বৃত্ত, জ্যার ব্যাস। তাহলে দেখো ব্যাস নয় এরকম কোনো এরূপ একটি জ্যা, এবি এবং ডি এবি এর মধ্যবিন্দু অর্থাৎ এডি সমান ডিবি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি, আর ডি হচ্ছে এই যে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এটা বলে দিয়েছে, অর্থাৎ এডি সমান ডিবি এখানে বলে দেওয়া আছে। এবার আমরা কি করব, প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি হচ্ছে এবি জ্যায়ের ওপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা এরা হচ্ছে এক সমকোণ করে, তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে ওডি লম্ব এবি। ঠিক আছে, এবার দেখো আমরা উপপাদ্য করতে গেলে আমাদের কিছু অঙ্কন করে নিতে হয়। ওএ এবং ওবি যুক্ত করি, ওএ এবং ওবি এটা যুক্ত করলাম। ঠিক আছে, এরপর আমরা চলে যাব প্রমাণে। প্রমাণ কি আছে দেখো, আমরা আগের উপপাদ্যের মতোই এটাও করব, দুটো ত্রিভুজ নিয়ে নেব ও এ ডি এবং ত্রিভুজ ও ডিবি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করলে কি হবে আমাদের, তখন আমরা বলতে পারবো কি যে এই কোণটা সমান এই কোণটা, ওডি এবি এর উপর দণ্ডায়মান হয় উৎপন্ন কোণ দুটি সমান, অতএব ওডি লম্ব এবি। এটা এই কারণটার জন্য আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কিভাবে সর্বসমটা প্রমাণ করবো দেখো, এখানে কি হচ্ছে, এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের বলে দিয়েছে এডি সমান ডিবি, অর্থাৎ কি এটা প্রদত্ত এডি সমান ডিবিটা বলেই দিয়েছে। আর একটা আমরা কি পাবো দেখো, ওএ সমান হচ্ছে ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ ওএ সমান ওবি। আর একটা কি পাবো, ওডি হচ্ছে সাধারণ বাহু, তাই তো। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, তিনটেই দেখো বাহু বাহু বাহু, তিনটেই বাহু 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 শর্ত অনুসারে সর্বসম পাচ্ছি, তিনটেই এস 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 শর্ত অনুসারে সর্বসম। তাহলে আমরা কি বলতে পারবো, এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এই দুটো কোণ সমান। দেখো এখানে কি দেয়া আছে, যেটা বললাম সেটাই, ওএ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, এডি সমান ডিবি, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু এবং ওডি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে,
তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, বাহু 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 শর্ত অনুসারে সর্বসম। আর এই সর্বসম হওয়ার ফলে কি হচ্ছে, এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, কোণ ODA এবং কোণ ODB, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বা অনুরূপ কোণ, দুটোই বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে যেহেতু OD AB জ্যায়ের উপর দণ্ডায়মান হয়ে সমান দুটো কোণ উৎপন্ন করেছে, তাই কোণ ODA সমান কোণ ODB সমান এক সমকোণ, এটা লিখতে পারি। তাহলেই আমাদের প্রমাণ হয়ে গেল OD লম্ব AB। ঠিক আছে, OD লম্ব AB প্রমাণ হয়ে গেল। এই পর্যন্ত যদি তোমরা ঠিকঠাক ভাবে লিখতে পারো তাহলেই তোমরা উপপাদ্যটা ঠিক করে ফেলবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলার, দেখো এখানে হচ্ছে বাহু 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 শর্ত অনুসারে আমরা সর্বসম করলাম। আগের যে 32-এর উপপাদ্যটা ছিল, 32-এর যে উপপাদ্যটা ছিল, সেখানে কিন্তু আমরা মনে করে দেখো RHS শর্ত অনুসারে সর্বসম করেছিলাম। RHS শর্ত অনুসারে মানে কি, ওটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হয়েছিল। RHS হচ্ছে তোমার সমকোণ, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। H হচ্ছে তোমার হাইপোটেনিয়াস মানে হচ্ছে অতিভুজ, আর S মানে হচ্ছে বাহু, সাইড বা বাহু। এই শর্ত অনুসারে আমরা 32 উপপাদ্যটাকে কিন্তু সর্বসম প্রমাণ করেছিলাম। আর এখানে করছি আমরা SSS শর্ত অনুসারে। দুটো কিন্তু উপপাদ্য তুলনা করে পড়বে যাতে তোমাদের গুলিয়ে কম যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এই দুটো উপপাদ্য থেকে 32 আর 33 থেকে কিছু শর্ট কোশ্চেন আছে, সেটুকু আমরা জেনে নেব। দেখো এখানে হচ্ছে, এখানে লেখাই আছে শর্ট কোশ্চেন গুলো, তোমরা বুঝে নাও ভালো করে। এখানে হচ্ছে একটি বৃত্তে অসংখ্য বিন্দু আছে, তাই আছে দেখো একটা পরিধির ওপর যদি আমরা এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, এই পরিধির ওপর আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তটাই অসংখ্য বিন্দু দিয়ে বৃত্তটা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা একের দাগ হয়ে গেল। দেখো বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস, বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। যদি আমি এখান বরাবর একটা জ্যা টানি যেটা হচ্ছে কেন্দ্রবিন্দুগামী, তাহলে আমি এটাকেই বলবো সব থেকে বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে এটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যাই হলো সব থেকে বৃহত্তম ব্যাস। তাছাড়া যদি আমি এইরকম জ্যা টানি, এরকম জ্যা টানি, দেখো সবকটা কিন্তু ছোট হচ্ছে ব্যাসের থেকে, দেখো সবকটা দৈর্ঘ্যে ছোট হচ্ছে। এরকম জ্যা টানি, এরকম জ্যা টানি, এগুলো কিন্তু সবকটা দৈর্ঘ্যে ছোট ব্যাসের থেকে। তাই জন্য আমরা বলবো এখানে কি, বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস, এটাকেই বলবো। এরপর দেখো এটা হলো, তাহলে এটা বুঝতে পারলে আশা করি। বৃত্তের সকল ব্যাস হচ্ছে কেন্দ্রবিন্দুগামী, এটা তো আগের দিনই বলেছিলাম। দেখো বৃত্তের সকল ব্যাস, ব্যাস মানে এটা কেন্দ্রবিন্দু দিয়ে যেতে হবে, আর যেটা কেন্দ্র দিয়ে যাবে না সেটাই হয়ে যাবে জ্যা। ধরো এটা কেন্দ্র দিয়ে গেল না, এটাকে আমরা জ্যা বলবো। আর এই যে আমরা কেন্দ্রবিন্দু দিয়ে একটা সরলরেখা টানছি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এই যে আমরা কেন্দ্র দিয়ে একটা সরলরেখা টানছি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এই যে আমরা আরেকটা সরলরেখা টানছি কেন্দ্র দিয়ে, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। সব এগুলো কিন্তু কেন্দ্রবিন্দুগামী, যা যা আমরা সরলরেখা টানছি সেগুলো হচ্ছে সব কেন্দ্রবিন্দুগামী, এগুলো হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে, এটা নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা এরপর দেখো 3 নাম্বারটা হলো, তাহলে 4 নাম্বারটা দেখো, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। দুটি বৃত্তাংশ, বৃত্তাংশ কাকে বলবো, ধরো বৃত্তটাকে এই বরাবর কাট করলাম, এইবার এই বরাবর কাট করলাম, এটা হচ্ছে একটা বৃত্তের বৃত্তাংশ। ঠিক আছে, এবার বলছে যদি দুটি বৃত্তাংশ সমান হয়, এই দুটোর দৈর্ঘ্য সমান হয়, আবার ধরো দেখছি এখান থেকে সমান হয়, তাহলে তাদের বৃত্তচাপ দুটোর দৈর্ঘ্য সমান হবে। সেটা সমান হচ্ছে, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, সমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই দুটো দৈর্ঘ্য তাহলে সমান হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আরো কিছু বলার আছে, যদি এই বৃত্তচাপ বরাবর মানে এইখানে যে কাট করছি, এখানে যে কাজ করছি, ছোট যে চাপটা, ছোট চাপটাকে বলা হয় উপচাপ, আর এই যে বড় চাপটাকে, এইদিকে যে বড় চাপটা সেটাকে বলা হয় অধিচাপ, এটাকে বলা হয় অধিচাপ। আর এই ছোট চাপটাকে বলা হয় উপচাপ। এইগুলো কিন্তু তোমরা একটু জেনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপরে দেখো এটা হলো, বলছে যে কোনো 5 নাম্বার, দেখো যে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে। কি বলছে, যে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ মানে ধরো এইখান বরাবর আমি একটা ব্যাসার্ধ টানছি, আবার এইখান বরাবর আমি একটা ব্যাসার্ধ টানলাম, দুটো ব্যাসার্ধ টেনে ফেললাম। এবং বলছে বৃত্তচাপ মানে এই বরাবরই যে বৃত্তচাপটা আছে, সেই বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল আছে সেইটাকে বলা হয় বৃত্তকলা। অর্থাৎ এই অংশটাকে বলবো আমি বৃত্তকলা। এইটা একটা ছোট্ট পাড়া যে অংশটা আমি টানলাম, এটা আলাদা করে দেখাচ্ছি, এইটাকে আমরা বলবো বৃত্তকলা। ঠিক আছে, এইটাকে বলতে চেয়েছে।
এটা হচ্ছে আমরা বলবো বৃত্তকলা। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো, একটি বৃত্তের সমান দৈর্ঘ্য এর জ্যাগুলি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। সমান দৈর্ঘ্যের জ্যা মানে ধরো এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার যদি হয়, আবার এই জ্যাটার দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, তার মানে এদের ও থেকে, এটা যদি ধরি ও, তাহলে ও থেকে এর যে দূরত্ব, আবার ও থেকে এরও তাই দূরত্ব সমান হবে, মানে সমান দূরত্ব হবে এদের। যদি এটা বলি ওপি, আর এটা যদি ও কিউ বলি, তাহলে ওপি সমান ও কিউ হবে। এটা হতে হবে, তার কারণ যদি এইটা সমান দূরত্ব হয় তাহলে এটাও সমান হবে। এই উপপাদ্য থেকে বললাম, এটাকে প্রমাণ করা যায় কিভাবে, এই দুটো ত্রিভুজ যোগ করে দেওয়া যাবে, আবার এই দুটো ত্রিভুজ যোগ করে দেওয়া যাবে, দিয়ে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করবো। টোটাল এই বড় ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করলে আমাদের বের করে ফেলতে পারবো যে এই দৈর্ঘ্যটার সঙ্গে এই দৈর্ঘ্যটা সমান। এরকম ভাবে আমরা বার করতে পারবো। ঠিক আছে, ওটা তোমরা বাড়িতে করে দেখে নিতে পারো যে এরকম ভাবে সমান প্রমাণ করা যায়, সর্বসম প্রমাণ করে। এরপর দেখো, নেক্সট দেখো, এটা হলো 6 নাম্বারটা হলো। 7 নাম্বারটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু ও বৃত্তদ্বয়ের কেন্দ্র দুটি সমরেখ হয়। দুটি বৃত্ত মানে ধরে নিচ্ছি এই একটা বৃত্ত, আবার একটা যদি এই একটা বৃত্ত ধরে নিচ্ছি, স্পর্শ করলে এই একটা বৃত্ত ধরে নিই, এটা বৃত্ত হয়নি ঠিকঠাক, ধরে নিচ্ছি এই একটা বৃত্ত একে স্পর্শ করেছে, তাহলে এই যে এর কেন্দ্রটা এবং এর কেন্দ্রটা, এই দুটো কেন্দ্র পরস্পর সমরেখ হবে। ঠিক আছে, সমরেখ মানে কি, একই সরলরেখায় থাকবে। এই বৃত্তটা, এই যে স্পর্শবিন্দু, এখানে ভালো করে স্পর্শটা হয়নি, এটা স্পর্শবিন্দু একটাই বিন্দু স্পর্শ করতে, মানে 3খানা বিন্দু একই সরলরেখায় থাকবে, এটা বলতে চাইছে এখানে। ঠিক আছে, এটা হলো 3টে বিন্দু একই সরলরেখায় থাকবে, এটা হলো। তারপর দেখো, বলেছে এক্স একক ও ওয়াই একক ব্যাসার্ধ বিশিষ্ট যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রটির মধ্যে দূরত্ব হবে এক্স প্লাস ওয়াই। আবার আগের ছবিটি আমাকে আঁকতে হবে। দেখো, এই একটা বৃত্ত এবং ওই একটা বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে এটা, মানে এর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমি এক্স, আর এর ব্যাসার্ধ ধরে নিলাম আমি ওয়াই। ঠিক আছে, তাহলে এটা দুটো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে আমরা দেখতেই পাচ্ছি ছবিতে, এক্স প্লাস ওয়াই একক হবে, তাই তো। এটা যদি এক্স একক হয়, এটা যদি ওয়াই একক হয়, তাহলে এটার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে দুজনকার এক্স প্লাস ওয়াই একক। এই দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই একক। যদি বহিঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হবে এক্স প্লাস ওয়াই একক। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখে নিই কি আছে। এগুলো এই কোশ্চেনগুলো যখন তোমরা টেস্ট পেপার সলভ করবে না, তখন এই কোশ্চেনগুলো বিভিন্ন স্কুলেতে আসবে। এগুলো দেখো, এটা দেখো, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই আলাদা হবে। এক কেন্দ্রীয় বৃত্ত কাকে বলে, দেখো এটা একটা বৃত্ত, এটা একটা কেন্দ্র। আবার যদি আমি একই বৃত্তের ভেতরে যদি একটা বৃত্ত আঁকি, কেন্দ্র কিন্তু এটাই রইলো, এর ভেতরে একটা বৃত্ত আঁকলাম, আবার ধরো এর বাইরে আমি একটা বৃত্ত আঁকছি, আবার ধরো এর ভেতরে আরেকটা বৃত্ত আঁকলাম, দেখো এই বৃত্তগুলো কিন্তু সবকটা এক কেন্দ্রীয় বৃত্ত, এগুলোকে এক কেন্দ্রীয় বৃত্ত বলে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, বৃত্তগুলোর কেন্দ্র এক, কিন্তু সবকটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আলাদা, সবকটা বৃত্তের ব্যাসার্ধ আলাদা। বৃত্তের কেন্দ্রগুলো একই কিন্তু বৃত্তের ব্যাসার্ধগুলো আলাদা। তাহলে এখানে কি বলেছে, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই আলাদা হবে। এটা দুটো বা তিনটে বা চারটে যাই দিক না কেন, এটা কিন্তু সর্বদাই ব্যাসার্ধগুলো আলাদা হবে। ঠিক আছে, এরকম ভাবে হবে ছবিটা, এক কেন্দ্রীয় বৃত্তের ছবি এরকম হয়। এটা হলো 10 নাম্বার। দেখো কি বলছে, বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্ত দুটিকে সমান অংশে বিভক্ত করে। বৃত্তের বৃহত্তম জ্যা কাকে বলে, ব্যাসটাকে বলে। তাহলে ব্যাস, ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, আমরা জানি। তাহলে বৃত্তকে দুটো সমান অংশে, দেখো একদম ওপরের একটা অংশ এবং এটা নিচের একটা অংশে ভাগ করেছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটা ওপরের অংশে ভাগ করেছে, একটা নিচের অংশ, এবং এই অংশ দুটো হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আবার কি বলেছে, তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয়, এরূপ বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। তিনটি বিন্দু যারা একই সরলরেখায় অবস্থিত নয়, কিরকম, ধরে নিচ্ছি এইরকম একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এরা সমরেখ নয়। সমরেখ নয় মানে হচ্ছে একই সরলরেখায় অবস্থিত নয়, তাহলে এরকম দিয়ে একটাই মাত্র বৃত্ত অঙ্কন করা যাবে, এর থেকে বেশি বৃত্ত কিন্তু অঙ্কন করা যাবে না, তাহলে আর হবে না বৃত্ত অঙ্কন। এরা কিন্তু সমরেখ নয়, তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয় মানে হচ্ছে এরা হচ্ছে অসমরেখ বিন্দু। এটা হলো 11টা হয়ে গেল। আর একটা আছে দেখো, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ কি,
এই যে বলছি একটা সরলরেখা গেল এই বৃত্তটার উপর দিয়ে, দেখো শুধুমাত্র দুটো বিন্দুতেই ছেদ করেছে, এর থেকে বেশি বিন্দুতে আর ছেদ করবে না। একটা সরলরেখা সবসময় একটা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করবে। দেখো এখানে একটা ছেদ করেছে, এখানে একটা ছেদ করেছে। তাহলে আশা করি বুঝতে পারলে সবকটা কোশ্চেনই তোমরা। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই যে পুরো পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, তোমরা যারা যারা পিডিএফটা চাও তারা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে।